নমস্কার। নকশি খাতায় আপনাদের সব্বাইকে স্বাগত। কেমন আছেন সকলে? আশা করি শান্তিতে আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি পড়ে শোনাচ্ছি তার নাম মালাকার। লেখা শ্রদ্ধেয় সাহিত্যিক শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শারদীয়া পঞ্চমীর সন্ধ্যা। রায়বাবুদের চণ্ডীমণ্ডপ ধোয়ামোছার কাজ প্রায় শেষ হইয়া আসিয়াছে। আর ঘড়া কয়েক জল ঢালিয়া একবার ঝাঁটা বুলাইলেই সম্পূর্ণ পরিষ্কার করা হইয়া যাইবে। ভোলাই কৈবর্ত হাতের নারিকেলের ছোবড়াটা ফেলিয়া দিয়া উঠিয়া দাঁড়াইল। না, একবার তামুক না খেয়ে আর নয় বাবা। রমন গোপ ছোবড়া দিয়া চণ্ডীমণ্ডপের বাঁধানো মেঝে মাজিতেছিল। সে একটা ঢেকুর তুলিয়া বলিল, ও তাই বটে মায়েরি। ওহ, কণ্ঠায় কণ্ঠায় অম্বল হয়ে গেল। তামুক না খেলে হেঁটাবে না। আলোর সম্মুখে হাত দুইখানি ধরিয়া দেখিতে দেখিতে ভোলাই বলিল, এ একেবারে সাদা ফেঙাস হয়ে গিয়েছে। একদিনেই যেন হাজা ধরে গেল। চুনের দাগ বটে বাবা, উঠতেই চায় না। রমন তামাক সাজিতে বসিয়াছিল। সে বলিল, বিঘে খানেক ধানের জমি ভেসে যেত, যে জল ঢালা হয়েছে। কথাটা সত্য, এবং এই সত্যটা প্রমাণিত করিবার জন্যই যেন ঠাকুরবাড়ির প্রবেশদ্বারে ঠিক এই মুহূর্তটিতেই কে বিরক্তিপূর্ণ কণ্ঠে বলিয়া উঠিল, যা গেল, এই যে একেবারে জাউনগাড়া করে তুলেছে রে বাবা। কাদায় কাদায় নন্দোৎসব। ভোলাই উৎসাহিত হইয়া উঠিল। এই ঠিক হয়েছে। আসুন মালাকার মশাই, আসুন তো দাদা। জলে জলে জমে গেলাম ভাই, লাগান তো একবার জুত করে। জলসিক্ত উঠোনে সন্তর্পণে পা টিপিয়া টিপিয়া প্রবেশ করিল রজনী মালাকার। তাহার পিছনে দুইটা প্রকাণ্ড চাঙারি মাথায় করিয়া দুইজন মজুর। চাঙারি দুইটা সযত্নে কাপড় দিয়া ঢাকা। রজনী চণ্ডীমণ্ডপে প্রবেশ করিয়াই চণ্ডীমণ্ডপের দিকে তাকাইয়া মুগ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, বা বাবা, চণ্ডীমণ্ডপ যে এবার ঝলমল করছে রে। চুনকাম হলো বুঝি? ভোলাই বলিল, হ্যাঁ, চুনকাম তো নয়, আমাদের মরণ। চুনের দাগ মাজতে মাজতে হাতে পায়ে হাজা ধরে গেল। জলে বসে বসে হালুনি ধরেছে। তাই তো বলছি, একবার লাগান তো ভাই। রজনী ফিক করিয়া হাসিয়া বলিল, দাদা আমার রসিক সুজন, নাও পাতো হাত। বলি, আছো কজন? সবাই খদ্দের নাকি? 1 2 3 4 5 6 ঋতু, আমাকে নিয়ে 7 সমুদ্র। লে বাবা, সমুদ্রে পাদ্য অর্ঘ্য। লে, পাদ্য অর্ঘ্য করেই সেরে লে। সে কোঁচর হইতে একটি পুরিয়া বাহির করিয়া খানিকটা গাঁজা ভোলাইয়ের হাতে দিল। পরিমাণ দেখিয়া ভোলাই সানন্দে বলিল, মেলাই মেলাই, এতে মেলাই হবে মালাকার মশাই। নেন, বসুন জুত করে। বার করুন আপনার সরঞ্জাম। রজনী সন্তর্পণে চাঙারি দুইটি মজুরদের মাথা হইতে নামাইয়া লইয়া পূজাবেদীর প্রতিমার সম্মুখে রাখিয়া বলিল, ওরে একজন যা, বাবুদের বাড়িতে গিয়ে ময়দা মশলা কাঠ নিয়ে আয়, এনে আঠা চড়িয়ে দে। আর একজন যা তো আমার সেঙাতের কাছে, কালী সিং মশার কাছে। বলবি মালাকার আসছে, সেঙাতের কাছেই খাবে। খান কতক পরোটা করতে বলবি। এ রাতে আর বাবুদের বাড়ির ভাত চলবে না বাবা। ভোলাই হাসিয়া বলিল, মালাকার দাদা আমার আছেন বেশ। বলি, সেঙাতিনি আছে কেমন আপনার? সে খবর নেন, নইলে রাগ করবে যে সেঙাতিনি। ইঙ্গিতটা কদর্য। সেঙাতিনী অর্থে সেঙাত কালী সিংয়ের গৃহকর্ত্রী, একটি নিম্ন জাতীয় স্ত্রীলোক। পশ্চিম দেশীয় ছত্রীর সন্তান কালী সিং বাংলাদেশে আসিয়া ওই মেয়েটিকে লইয়া বেশ সপ্রতিভভাবেই সংসার পাতিয়া বসিয়াছে। লোকে বলে, রজনীর এই মিত্রতার সূত্রপাত ওই মিত্রাণীর মোহে।
মিত্রটি নিতান্তই গৌণ। লতা হইতে ফুল সংগ্রহ করিতে গেলে লতার অবলম্বন বৃক্ষে যেমন আরোহণ না করিলে চলে না, তেমনি আর কি। রজনী কিন্তু রাগিল না, সে হাসি মুখেই বলিল, চাষা বলতে কত বড় দুটো হাঁ করতে হয় জানিস? ওই হাঁ দিয়েই সব বুদ্ধি তোদের বেরিয়ে যায়, বুঝলি? রোকায় প্রণাম কি সবাইকে চলে রে বাবা? তা চলে না। নে, কই কি করিলি দেখি, দে আমাকে দে। ভোলাই বেশ একটু অপ্রতিভ হইয়া পড়িয়াছিল। জাতি তুলিয়া রহস্য করায় রাগও তাহার একটু হইয়াছিল, কিন্তু হাতের ওই সামান্য খানিকটা বস্তুর খাতিরে তাহার আর কিছু বলিবার উপায় ছিল না। সে নীরবেই হাতের গাঁজাটুকু রজনীর হাতে ঢালিয়া দিল। সরঞ্জামাদি বাহির করিয়া রজনী গাঁজা তৈয়ারি করিয়া বলিল, নে, টিকেতে আগুন দে। অতঃপর গঞ্জিকা পর্ব। ছোট কলকেটি হাতের পর হাত ফিরিয়া ঘুরিয়া চলিল। আসরটা নীরব, নিস্তব্ধ। প্রত্যেকেই প্রাণপণে টান মারিয়া শ্বাস রুদ্ধ করিয়া ধোঁয়া বুকের মধ্যে আবদ্ধ করিয়া রাখিয়াছে। কথা বলিবার অবসর নাই। কলকেটা নিঃশেষ হইয়া গেলেও কিছুক্ষণ সকলে বুঁদ হইয়া বসিয়া রহিল। বাহ্য লোকের সহিত সম্বন্ধ যেন ধীরে ধীরে চুকিয়া আসিতেছে। কিছুক্ষণ পর নিস্তব্ধতা ভঙ্গ করিল ওই মজুরটা। সে বলিল, আঠা হয়ে গিয়েছে গো, লেগে পড়েন এইবার। শেষ হতে রাত কত হবে ভাবেন একবার। রজনীর চমক ভাঙিল। সে সজাগ হইয়া বলিল, তুমি বেটা আমার পক্ষীরাজ ঘোড়া। চোখ বুঝতে বুঝতে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে গিয়েছে আঠায়ের মধ্যে। ভোলাই অকস্মাৎ রজনীর হাত দুইটা ধরিয়া বলিল, মার্জনা মার্জনা করতে হবে দাদা। মার্জনা? কিসের মার্জনা? রজনী আশ্চর্য হইয়া গেল। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে দাদা। কি? ওই ঠাট্টা, শেঙা তিনি নিয়ে। রজনী হা হা করিয়া হাসিয়া উঠিল। তারপর বলিল, তার চেয়ে বরং নাট মন্দিরটা মার্জনা শেষ করে ফেলো দাদা। যাও, বাড়ি যাও। বৌমা আমার বসে আছে পথ চেয়ে। ভোলাই পরিতৃপ্ত হইয়া গেল। সে অত্যন্ত লজ্জিত হইয়া অপ্রতিভের মতো কেবলই হাসিতে লাগিল। রমণ গোপ অকারণে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বলিল, বলি দাঁত মেলে শুধু হাসবি, না কাজ শেষ করে বাড়ি যাবি তা বল। ভোলাই আর বাক্যব্যয় না করিয়া ঘস ঘস শব্দে মেঝে মাজিতে বসিয়া গেল। সঙ্গে সঙ্গে রমণও। জলবাহকেরা হুড় হুড় শব্দে জল ঢালিয়া দিল। রজনীও আসিয়া প্রতিমার সম্মুখে দাঁড়াইয়া হারিকেনটি তুলিয়া ধরিয়া বেশ নিবিষ্ট চিত্তে প্রতিমাখানি একবার দেখিয়া লইল। তারপর চাঙারির কাপড় খুলিয়া বাহির করিল সোনালি, রূপালি, লাল, সবুজ রাংতার আভরণগুলি। একখানা কাপড় মাটির উপর বিছাইয়া তাহার উপর আভরণগুলি থাকে থাকে সাজাইয়া ফেলিয়া আঠার মালসাটা টানিয়া লইয়া আঠা মাখাইতে মাখাইতে গুনগুন করিয়া গান ধরিল। হাতে দিব বাজু বন্ধ, গলাতে ৭ নর, চরণে বাজিবে মল ঝমর ঝমর। বাহিরে তখন ছেলেরা ২-১ জন করিয়া জমিতে শুরু করিয়াছে। মালাকারের আগমন সংবাদ এই রাত্রেও তাহারা কেমন করিয়া পাইয়া গিয়াছে। মণ্ডপের সিঁড়ির ২ ধারে নূতন চৌকিদার কলা গাছ পুঁতিতে আসিয়াছে। সে বলিল, এই দেখো, কলা গাছের পাতায় যদি হাত দেবা তবে বুঝতে পারবা। হ্যাঁ, বাবুদের ছেলে বলে মানব না। একটি ছোট মেয়ে পুজোর ঘরের দরজা ধরিয়া দাঁড়াইয়া আপন মনেই মৃদু স্বরে বলিতেছিল, ডাক সাজ দাও ও মালাকার। শুনিয়া শুনিয়া বিরক্ত হইয়া রজনী একসময় প্রচণ্ড একটা ধমক দিয়া বলিল, ভাগ এখান থেকে বলছি, ভাগ। বাজার ঘরে ৬০-এর উপদ্রব রে বাবা। মর কেনে তোরা, মরে যা সব। রাত্রি তখন দ্বীপ্রহর। রজনী বন্ধু কালী সিংয়ের ঘরে আসর জমাইয়া বসিয়াছে। কালী সিং নিজে কি একটা তরকারি রান্না করিতেছিল।
তাহার গৃহকর্ত্রী রজনীর সেঙাতিনী শ্যামা ও আরেকটি মেয়ে রজনীর সম্মুখে বসিয়া কাপড় দেখিতেছে। রজনী মাদুরের উপর খান কয়েক কাপড় লইয়া বসিয়া আছে। রজনী বলিল, এই জর্দা রঙের খানাই তোমাকে মানাবে ভালো মিতেনি, তোমার কালো রঙের উপর খুলবে ভালো। শ্যামার রং নিকষের মতো কালো, কিন্তু কালোর মালিন্যকে জয় করিয়া তাহার অপরূপ মুখশ্রী এবং দেহ সৌষ্ঠব তাহাকে সুন্দর একটি শ্রীতে মণ্ডিত করিয়া তুলিয়াছে। শ্যামা কাপড়খানার ভাঁজ খুলিয়া গায়ে জড়াইয়া হাসিতে হাসিতে অপর মেয়েটিকে বলিল, কেমন লাগছে দেখ ভাই, বল। অপর মেয়েটির রং ফর্সা, সে শ্যামার বান্ধবী। শুধু শ্যামার নয়, রজনীরও বান্ধবী। সে যেন একটু বিস্ময়ের সহিতই বলিল, হ্যাঁ ভাই, খুব ভালো লাগছে তোকে, মালাকারের চোখ আছে ভাই। রজনী হাসিয়া একখানা নীলাম্বরী সেই মেয়েটির কোলের উপর ফেলিয়া দিয়া বলিল, এইবার তোমাকে কেমন লাগে দেখো। কালী সিং তরকারিটা নামাইয়া ফেলিয়া বলিল, এবার কখানা কাপড় বেশি লাগলো মিতা? হাসিয়া রজনী বলিল, বেশি বাড়ে নাই, 3খানা বেড়েছে এবার। অর্থাৎ এবার নূতন বান্ধবী বাড়িয়াছে 3টি। কালী সিং হাসিল। নীরবে হাসিতে হাসিতেই সে পরোটা তরকারি 2টি পাত্রে সাজাইয়া বলিল, ওটা শেষ করিয়া ফেলো। রজনী বিনা বাক্যব্যয় মদের বোতল ও একটা নারিকেলের মালা তক্তাপোষের আড়াল হইতে বাহির করিয়া বসিল। কালী সিং শ্যামাকে বলিল, তোরা যা খাইয়েলে, সব দিয়ে দিয়েছি ও ঘরে। একখানা মাছ ভাজা মুখে পুরিয়াই রজনী মুখ বিকৃত করিয়া বলিল, আরে বাপরে, কি হইল, কাঁটা লাগলো? যে মিহি কাঁটা, নেহাত কচি মাছ। কালী সিং আক্ষেপ করিয়া বলিল, আরে ভাই, পাকা মাছই দেশে নাই, মিলছে না। কি দেশ রে ভাই। রজনী মুখের কাঁটাটা আঙুল দিয়ে ছাড়াইয়া ফেলিয়া বলিল, আহা, একটা মাছ যে জানলে নিয়েই আসতাম। তোমার পুকুরে বড়া মাছ আছে নাকি? হঠাৎ রজনীর অভিমান হইয়া গেল। সে বলিল, না, তোমার বাড়ি আমি আর আসবো না ভাই মিতে, এই শেষ। কালী সিং সন্ত্রস্ত হইয়া বলিল, কাহে ভাই, কি দোষ আমার হইল মিতা? আজ পর্যন্ত তুমি আমার বাড়ি একবার গিয়েছ? বলো, ওই কারণ ছুঁয়ে বলো। কালী সিং সাগ্রহে তাহার হাত চাপিয়া ধরিয়া বলিল, যাব, জরুর যাব। তুমি শাদি করো, জরুর যাব। রক্তবর্ণ চক্ষু দুইটা বিস্ফারিত করিয়া রজনী বলিল, শাদি? বিয়ে? তারপরে সে অকস্মাৎ হি হি করিয়া হাসিয়া আকুল হইয়া মাটিতে গড়াইয়া পড়িল। কালী সিং গম্ভীর মুখে আবার তাহার হাত ধরিয়া বলিল, হাসিও না মিতা, আমি বলছি তুমি শাদি করো, ইসমে সুখ নাই ভাই মিতা। রজনীর কিন্তু হাসি থামিল না। কালী সিংয়ের আবেগ শেষ হয় নাই, সে আবার বলিল, হাসিও না মিতা, আমার কথার জবাব দাও তুমি, না তো আমি আর কারণ ছোঁবে না। রজনী গম্ভীর হইয়া বলিল, বলো, কত রোজগার তুমি করো? বলো ভাই, সচ বাত বলো। তা তোমার? ভ্রু কুঞ্চিত করিয়া মনে মনে হিসাব করিয়া রজনী বলিল, তা 300 টাকা হবে, তা খুব। আতশবাজি, ডাকসাজ, দুয়ে বরং বেশি হবে তো কম নয়। জমি তোমার কত ছিল ভাই? এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রজনী বলিল, ছিল তো ভালোই, বিঘে 25 ছিল। জমিদারি সব নিলেম করিয়ে নিলে। তুমি একা লোক, এই রোজগার, কেন ভাই খাজনা তুমি দিলে না বলো? রজনী কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তারপর সহসা উঠিয়া বলিল, চললাম আমি মিতে। আশ্চর্য হইয়া কালী সিং বলিল, কাহা যাবে ভাই? না,
ওসব বেড়ার বেড়ার আমার ভালো লাগে না। বলিয়া সে অস্বাভাবিক চিৎকার করিয়া উঠিল। নেহি মাংতা হ্যায়, এমন মিতে নেহি মাংতা হ্যায়। সে চিৎকার শুনিয়া পাশের ঘর হইতে শ্যামা ও তাহার সঙ্গিনী ব্যস্ত ও ত্রস্ত হইয়া দুয়ারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। কালী সিং অপ্রতিভ এবং লজ্জিত হইয়া বসিয়া রহিল। শ্যামা বলিল, বসো বসো, রাগ হলো কেন মিতে? রজনী একটা চরম অন্যায়ের প্রতিবাদ করার ভঙ্গিতে দর্পিত কণ্ঠে কহিল, দেখো দেখি, হিসেব চাইছে আমার কাছে, বলছে কিনা বিয়ে করো। কালী সিং অত্যন্ত বিনয়ের সহিত এবার কহিল, দোষ হইয়েছে আমার, হাঁ দোষ হইয়েছে, মাফ করো ভাই মিতা। শ্যামার সঙ্গিনী এবার বলিল, বসো বসো, বন্ধু লোকের কথায় রাগ করে না, বসো। সঙ্গে সঙ্গে শ্যামাও বলিল, বসো বসো মিতে, বসো। রজনী দর্পের সহিত বলিল, আমার খরচ বছরে কাপড় লাগে কত, দেবো, সে আমার খুশি। কালী সিং সুরাপূর্ণ পাত্র আগাইয়া ধরিয়া বলিল, লেও পিও। পাত্রটা হাতে লইয়া রজনী আবার আরম্ভ করিল, কাপড় না কাপড়, 5 শিকে খানা সে নয় বাবা, হিসেব করে কিনতে হয়, কাকে কোন রঙের কাপড় দিতে হবে, 2.5 টাকা 3 টাকা। বাধা দিয়া শ্যামা বলিল, না, সে বলতেই হবে, তোমার মতো পছন্দ কারও নাই। রজনীর মনের উত্তাপ মুহূর্তে শীতল হইয়া গেল। অনিয়ম, উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারের উন্মত্ত আনন্দের আস্বাদ রজনী যে কেমন করিয়া পাইয়াছিল তাহার নির্দিষ্ট কোনো ইতিকথা নাই, তবে সে পাইয়াছিল। দেশে একটা কথা প্রচলিত আছে, কারিগরের পাত 50 ব্যঞ্জন আছে, নাই কেবল ভাত। অর্থাৎ 50 ব্যঞ্জনেই তাহাদের সর্বস্ব ব্যয়িত হইয়া গিয়া অন্যের বেলাতেই অভাব ঘটিয়া যায়। অপব্যয়টা তাহাদের স্বভাবসিদ্ধ ধর্ম। রজনীরাও বংশানুক্রমে ডাকসাজ ও আতশবাজির কারিগর। এই উচ্ছৃঙ্খলতাটাও বংশানুক্রমিক। নিয়মের সূত্র ধরিয়া কল্পনা করা ইতিহাস নয়, ইতিহাস বিশ্লেষণ করিয়াই নিয়মের সূত্রটা লোকে উপলব্ধি করিয়াছে। রজনীর পিতামহ পিতা সকলেই ছিল নেশায় এবং নারীতে আসক্ত, রজনীরও তাই। তাহার উপর নিতান্ত অল্প বয়সে পিতৃমাতৃহীন হইয়া অবাধ জীবনে সে এই ধারাতেই চলিয়াছে। বিবাহ করে নাই, সে প্রবৃত্তিও নাই, উপার্জন আছে, সঞ্চয় নাই। পৈতৃক সম্পত্তিগুলিও একে একে নামমাত্র ঋণ বা খাজনা বাকির দায় নিঃশেষিত হইতে বসিয়াছে। রজনীর তাহাতে ভ্রুক্ষেপও নাই। হাতে অর্থ আসিলেই উন্মত্ত অভিসারে বাহির হইয়া পড়ে। সে অর্থ নিঃশেষিত করিয়া নিঃসম্বল হইয়া ফিরিয়া সে আবার কাজে লাগে। তবে কাজ তাহার খুব ভালো। তাহার হাতের ডাকসাজের মতো এমন ডাকসাজ কাহারও হাতে বাহির হয় না। আতশবাজিতেও সে অপরাজেয়। তাহার ফানুস আজও জ্বলিয়া যাইতে কেহ দেখে নাই। রাত্রির আকাশের অনন্ত অন্ধকারের মধ্যে সেগুলি মিলাইয়া যায়। হাউইবাজির আকাশ কুসুমের রং এত বিচিত্র কাহারও হয় না। রজনী অহংকার করিয়া বলে, হাত আর চোখ এ থাকতে তো আক্কা কারও করি না, মা ভই। কিন্তু অকস্মাৎ রজনীর সে দম্ভ একদা চূর্ণ হইয়া গেল। হাত, চোখ, এমনকি সমস্ত দেহ সুস্থ নিরোগ থাকা সত্ত্বেও তাহার ব্যবসা উপার্জন সব বন্ধ হইয়া গেল। স্বরাজ স্বরাজ করিয়া সমস্ত দেশটা যেন পাগল হইয়া উঠিল। ছেলেরা দলে দলে জেলে যাইতেছে, পুলিশ আসিয়া ঘর বাড়ি তছনছ করিয়া দেয়, ছেলেদের মাথা ফাটিয়া রক্ত পড়ে, তবু তাহারা বন্দে মাতরম বলিতে ছাড়ে না। শুধু বন্দে মাতরমই নয়, আরও কত বলে। রজনী সে বুঝিতে পারে না,
রজনীর রক্ত টকবক করিয়া ফুটিয়া উঠে, মন উত্তেজনায় সহানুভূতিতে ভরিয়া উঠে। কিন্তু সহসা সে একদিন উপলব্ধি করিল, এই সমস্তের ফলে সর্বনাশ হইয়া গেছে তাহারই। ভাদ্র মাসে শারদীয়া পূজার ডাকসাজ এবং আতশবাজির বায়না আনিতে রামগড়ের বাবুদের বাড়িতে গিয়া শুনিল, এবার বায়না হইবে না, ডাকসাজ আতশবাজি দুই বন্ধ। বাবু বলিলেন, ও বিলিতি রাংতা চুমকির কাজ চলবে না। আমরা খদ্দর দিয়ে প্রতিমা সাজাবো। ও আতশবাজিও চলবে না। রজনী আকাশ হইতে পড়িল। তারপর একে একে সে সমস্ত খরিদ্দারের বাড়ি হইতে ওই একই জবাব লইয়া বাড়ি আসিয়া একেবারে হতাশায় যেন ভাঙিয়া পড়িল। বৈশাখ হইতে ভাদ্র পর্যন্ত দোকানে ধার জমিয়া আছে। এই আশ্বিনের কাজ করিয়া সে সমস্ত শোধ করিতে হইবে। তাহার পর ভবিষ্যৎ। তাহার চরিত্রে চিন্তা করার অভ্যাস নাই। আজ এই আকস্মিক দুশ্চিন্তায় সে যেন পাগল হইয়া উঠিল। বারবার সে এই আন্দোলনকে অভিসম্পাত দিল। হাতে তীক্ষ্ণা ধার ছুরিটা লইয়া আপন মনেই এক টুকরা শোলা বিনা কারণে চাঁচিয়া ছুলিয়া কাটিয়া ফেলিতেছিল, আর ভাবিতেছিল ওই কথা। থাকিতে থাকিতে সহসা চোখ দুইটা তাহার প্রদীপ্ত হইয়া উঠিল। এ কি! বাহ! এ যে শুধু শোলা হইতেই সুন্দর একখানি আভরণ গড়িয়া উঠিয়াছে। দেখিতে তো রাংতা মোড়া সাজ হইতে খারাপ লাগে না। হাতির দাঁতের গহনার মতো সুন্দর শুভ্র। ইহাকে যদি আরো ভালো করিয়া পালিশ করা যায় তবে তো চমৎকার হয়। কল্পনা নেত্রে আপাদ মস্তক শুভ্র আভরণে সজ্জিত একখানি দশভুজা প্রতিমা ভাসিয়া উঠিল। রঙিন বিদেশি কাপড়ের পরিবর্তে দেশি খদ্দর। চমৎকার! শিল্পীর দৃষ্টি লইয়া সেই কল্পনার প্রতিমাখানির বার বার সে বিশ্লেষণ করিয়া দেখিল। তাহার মনে হইল এমন সুন্দর মূর্তি কখনো কেহ দেখে নাই। লাল নীল খদ্দরের প্রান্তে সাদা শোলার পাড়, সর্বাঙ্গে শুভ্র আলোর মতো আভরণ। রজনী লাফ দিয়া উঠিয়া পড়িল। পরদিন প্রাতঃকালেই সে আবার রামনগরে আসিয়া বাবুকে প্রণাম করিয়া দাঁড়াইল। ভ্রু কুঞ্চিত করিয়া বাবু বলিলেন, কে? হাত জোড় করিয়া রজনী বলিল, হুজুর, দেশি ডাক সাজেই আমি প্রতিমা সাজিয়ে দেব। পছন্দ না হয় দাম নেব না, সঙ্গে সঙ্গে খুলে দেব। তাহার মুখের দিকে চাহিয়া বাবু বলিলেন, বুঝতে পারলাম না তোমার কথা। দেশি ডাক সাজ কি করে হবে? হুজুর, শুধু শোলার কাজ, হাতির দাঁতের মতো সাদা সাজ। বলিয়া সে সেই আভরণের নমুনাটি বাবুর সম্মুখে ধরিল। ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া বাবু বলিলেন, দেখে তো ভালোই লাগছে। হুজুর, দেশি কাজই একটা হোক, দেখুন পরখ করে। অনেকক্ষণ চিন্তা করিয়া বাবু বলিলেন, বেশ, কিন্তু যে কথা তুমি বলেছ সেই কথাই রইল। কাজ দেখব, পছন্দ না হলে খুলে ফেলে দেব। পছন্দ হয় দাম তো পাবেই, বকশিসও পাবে, বায়না এক পয়সাও পাবে না। রজনী উৎসাহ ভরে বলিল, তাই হবে হুজুর, কিন্তু ওই কথা একখানা চিঠিতে লিখে দেন হুজুর, তাহলে ওই দেখিয়ে ওই শর্তেই আমি অন্য বাড়িতে সাজ দেবার কথা কয়ে আসব। বাবু আপত্তি করিলেন না। সানন্দেই পত্র লিখিয়া বলিলেন, পঞ্চমীর দিন এলে এবার হবে না, চতুর্থীর দিন প্রতিমা সাজানো শেষ করতে হবে, কারণ পছন্দ না হলে অন্য রকমে প্রতিমা সাজাবো আমরা। রজনী সানন্দে সম্মতি দিয়া পত্র লইয়া গ্রাম গ্রামান্তরে পূজাবাড়ির সাজ সরবরাহের বরাত লইতে বাহির হইল। ফিরিল সে আশাতীত আনন্দ লইয়া। এবার কাজ পাইয়াছে অনেক বেশি।
কিন্তু ওই শর্তে। বাড়িতে আসিয়া আনন্দের প্রথম উচ্ছ্বাসটা কাটিয়া যাইবা মাত্র সে মাথায় হাত দিয়া বসিল। সে করিয়াছে কি? বরাত তো লইয়াছে, কিন্তু বায়না যে একটা পয়সাও পায় নাই। ১৫০-২০০ টাকার কাজ করিতে অন্তত পক্ষে ২৫-৩০ টাকার জিনিস চাই, না আরও বেশি। রঙিন কাপড়ই যে চাই অনেকটা। কাপড় না হয় দোকানে ধারে মিলিবে, কাপড়ের দোকানের একজন মোটা খরিদ্দার সে, দোকানি তাহাকে কাপড় ছাড়িয়া দিতে আপত্তি করিবে না। কিন্তু শোলা এবং অন্য জিনিসগুলির কি হইবে? সম্মুখেই শ্রীপুরে নাগপঞ্চমীর মেলা, শোলার আমদানি ওইখানেই। শোলার টাকার জন্য সে ব্যাকুল হইয়া উঠিল। সহসা আজ তাহার মনে হইল, ঘরে মা ভগ্নী কি স্ত্রী থাকিলে আজ তাহাকে ভাবিতে হইত না। গায়ের গহনা তাহারা হাসি মুখেই খুলিয়া দিত। অবশেষে অনেক চিন্তা করিয়া সে মিতা কালী সিংয়ের কাছে আসিয়া সমস্ত বলিয়া বলিল, ৩০টি টাকা তোমাকে ধার দিতেই হবে ভাই মিতে। এই পুজোতেই তোমাকে শোধ দেব। কালী সিং বিনা আপত্তিতে টাকা কয়টি তাহার হাতে দিয়া বলিল, আমি দিলাম চুপসে, তুমি দিবে হামাকে চুপসে। কইকো বলিও না মিতা, সামাকে কভি বলিও না। রজনী হাসিয়া বলিল, কেন, কেড়ে নেবে নাকি? জরুর লিবে ভাই। और যদি জানে ভাই টাকা আমি লুকাইয়ে রাখি, তবে কন জানে ভাই এক রোজ খুন করিয়ে দিবে না। রজনী আশ্চর্য হইয়া গেল। বলো কি মিতে? ঠিক বলি ভাই, তোমার কারবারি লোকের সাথ ২-৪ রোজকে। তুমি জানো না ও জাতি এমন আছে। ছেড়ে দাও না কেন, ঝাঁটা মেরে দূর করো। পারি না মিতা, পারি না। কালী সিং একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। রজনী গৌরব ভরেই বলিল, দেখো ভাই, আমার তাহলে বাহাদুরি আছে। ধরি মাছ, না ছুঁই পানি। কালী সিং চুপ করিয়া তাহার সম্মুখের রাস্তাটার দিকে চাহিয়া রহিল, কোনো উত্তর দিল না। মেলাতে আসিয়া সে একটি একটি করিয়া বাছিয়া আপনার মনোমতো শোলা দিয়া প্রকাণ্ড একটা আঁটি বাঁধিয়া ফেলিল। শোলা এবার বিক্রি নাই বলিলেই চলে, কাজেই দোকানদাররাও আপত্তি করিল না। দাম দর শেষ করিয়া সে ২টা টাকা বায়না দিয়া বলিল, আমার মাল আঁটি বাঁধাই রইল ভাই দোকানে, কাল সকালে বাকি মিটিয়ে নিয়ে যাব। এখনো অনেক জিনিস কিনিতে বাকি, সেগুলি কিনিতে হইবে। রং, মিহি সুতা, গোটা দুয়েক ধারালো ছুরি, কাঁচি। মনে মনে বাকি জিনিসগুলির হিসাব করিতে করিতেই সে বাহির হইয়া পড়িল। ২ পাশে সারি সারি দোকান, পথে আনন্দোন্মত্ত জনতা, হাসি, চিৎকার, কলরব। রজনী জনতার মধ্যে মিশিয়া গেল। गुड़ गुड़ गुड़, ठना ठन, चले आओ, 1 रुपया में 2 रुपया, नसीब का खेल, चले आओ। জুয়ার আড্ডা, জুয়ার আসর ঘিরিয়া লোকের কি ভিড়! খেলাটা রজনীর দেখিতে ভালো লাগে। রজনী ভিড়ের মধ্যে ঠেলিয়া ঢুকিয়া গেল। বলিহারি বলিহারি, লোকটা খেলোয়াড় বটে। হাতখানা জুয়ার ঘুঁটি লইয়া খেলিতেছে, কেউটের লেজের মতো ক্ষিপ্র বঙ্কিম গতিতে। একটা ঘর মারিয়া বার চলিয়াছে, ঘরটা বাঁধিয়া একজন দানের পর দান ধরিয়া চলিয়াছে। অকস্মাৎ একটা তীব্র গন্ধে রজনীর নাসারন্ধ্র ভরিয়া উঠিল, মদের গন্ধ। মুহূর্তে রজনীর বুকের মধ্যে একটা অদম্য তৃষ্ণা জাগিয়া উঠিল। সে ভিড় ঠেলিয়া বাহিরে আসিয়া এক বিচিত্র অনুসন্ধানের দৃষ্টিতে চারিদিকে চাহিয়া খুঁজিতে আরম্ভ করিল। এসবের গোপন পথঘাট রজনীর অবিদিত নয়। সে কিছুক্ষণ লক্ষ্য করিয়া একটা মাংস ডিম পরোটার দোকানে গিয়া প্রবেশ করিল। গরম শরবত দেবেন তো একটা। দোকানদার তাহার মুখের দিকে চাহিয়া তাহাকে দেখিয়া লইয়া বলিল, ডবল দাম কিন্তু। রজনী হাসিয়া বলিল,
নাম জানি, আর দাম জানি নে, সে জানি। একটা পর্দা ঘেরা ঘর দেখাইয়া দিয়া দোকানি বলিল, বসুন গিয়ে, খাবার কি দেব? পর্দাটা ঠেলিয়া প্রবেশ করিতে করিতে রজনী বলিল, পোয়াখানেক মাংস আর আর দুটো ডিম, ব্যাস। দোকান হইতে যখন সে বাহির হইল তখন সমস্ত মেলাটা আলোয় আলোময় হইয়া গিয়াছে। রজনীর মনে হইল সব যেন হাসিতেছে, সমস্ত কিছু হইতে দীপ্তি যেন ঠিকরাইয়া পড়িতেছে। সে আগাইয়া চলিল। দুই ধারে দোকানের পর দোকান চলিয়াছে, আলোকোজ্জ্বল পণ্য সম্ভার যেন সব ভাসিয়া চলিয়াছে। সহসা রজনীর দৃষ্টি পীড়িত হইয়া উঠিল। মেয়েটি দেখিতে সুশ্রী, কিন্তু বেমানান বেশভূষায় কি বিশ্রী না লাগিতেছে। রজনী দৃষ্টি ফিরাইল। পাশের মেয়েটা কদর্য দেখিতে, তারপর ও মেয়েটিও তাই। তাহার পাশের মেয়েটির রুচি মন্দ নয়, বেশ মানানসই বেশভূষাই সে করিয়াছে। কখন সে ঘুরিতে ঘুরিতে মেলা রূপোপজীবিনীদের মধ্যে আসিয়া পড়িয়াছে। রূপ ও সজ্জার কদর্যতা রজনীর ভালো লাগিল না। সে ফিরিল। সহসা কি খেয়াল হইল, সে প্রথম মেয়েটির নিকটে আসিয়া বলিল, ওই বেগুনি রঙের কাপড়টা ছাড় গে, বিশ্রী লাগছে দেখতে। একখানা চাঁপা ফুল রঙের। মেয়েটা ভ্রুভঙ্গি করিয়া বলিল, বলো কি নাগর, তা দাও না একখানা কিনে, দিয়ে দেখো না কেমন লাগে। পাশের মেয়েগুলি ও সম্মুখের জনতা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। রজনীর মাথার ভিতরটা চঞ্চন করিয়া উঠিল। একটা দর্পিত ভঙ্গিতে মেয়েটির মুখের দিকে চাহিয়া হন হন শব্দে সেখান হইতে চলিয়া গেল। আধ ঘণ্টা পরেই সে আবার ফিরিল। তাহার কাঁধে একটা বোঁচকা। অল্পক্ষণ পরে রূপোপজীবিনীর পল্লীটা মুখর হইয়া উঠিল। তাহারা গোল হইয়া বসিয়া রজনীর গুণগান আরম্ভ করিল। সকলের হাতে একখানা করিয়া রঙিন শাড়ি। সেই মেয়েটি চাঁপা ফুলের রঙের কাপড় পরিয়া রজনীর হাতখানি ধরিয়া বসিয়া আছে। মধ্যস্থলে রজনী বসিয়া মৃদু মৃদু হাসিতেছে। আলোগুলি নিভিতেছিল, প্রভাত হইয়া আসিয়াছে। গত রাত্রের উৎসব আয়োজনের অবশেষ আবর্জনা হইয়া সমস্ত মেলাটাকে কদর্য করিয়া তুলিয়াছে। উচ্ছিষ্টে আবর্জনায় পথ ঘাট পরিপূর্ণ। একটা বাসি দুর্গন্ধে পেটের ভিতর মোচড় দিয়া উঠে। ভাদ্রের সজল বাতাসে মানুষের গায়ে শীত ধরিয়া উঠিতেছে। শীতে কাঁপিতে কাঁপিতে রজনী উঠিয়া বসিল। একটা গাছতলায় সে শুইয়া আছে। সমস্ত কাপড় চোপড় কাদায় জলে কালো এবং ভারী হইয়া উঠিয়াছে। গালে হাত দিয়া সে চুপ করিয়া বসিয়া রহিল। ধীরে ধীরে সব তাহার মনে হইল। একবার কোমরের গেঁজেটা পরীক্ষা করিয়া দেখিল। গেঁজেটা আছে, কিন্তু শূন্য। কঠিন গোলাকার বস্তু একটিও হাতে ঠেকিল না। উপায়? শূন্য দৃষ্টিতে সে সম্মুখের দিকে চাহিয়া রহিল। মাথা এখনো ঘুরিতেছে, পেটে অসহ্য ক্ষুধা। সমস্ত অগ্রাহ্য করিয়া সে ভাবিতেছিল। উপায়? বাড়ি ফিরিয়া যাওয়াই ভালো, কিন্তু তারপর আর টাকা কোথায় মিলিবে? শোলা শহরে গেলেও মিলিবে, কিন্তু টাকা? এই মেলা হইতে কোনো দিকে চলিয়া গেলে হয় না? যে কোনো দিকে? কতক্ষণ পর তীব্র রৌদ্রে শরীর তাহার জ্বালা করিয়া উঠিল। পরিষ্কার ভাদ্রের আকাশে সূর্য যেন আর জ্বলিতেছে। রজনী উঠিয়া দাঁড়াইল। পথ আবার লোকজনে ভরিয়া উঠিয়াছে। দলে দলে মেয়ে ছেলে মনসাতলায় পূজা দিতে চলিয়াছে।
একটা পথের বাঁকে চলন্ত জনস্রোত অত্যন্ত মন্থর। পথের সংকীর্ণতা হেতু ভিড়ও অসম্ভব। সম্মুখেই একদল পূজার্থিনী স্ত্রীলোক, সঙ্গে ছোট ছোট কয়েকটি ছেলে মেয়ে। সহসা রজনীর চোখ অস্বাভাবিক হইয়া উঠিল। দাঁতে দাঁতে আপনা আপনি যেন মৃদু ঘর্ষণ করিয়া উঠিল। কোলের কাছেই একটি ছোট মেয়ে, গলায় একগাছি সোনার বিছে হার। হাতের আঙুলে আঙুলে সে সজোরে ঘষিতে আরম্ভ করিল। বাঁকটা ঘুরিয়াই দুইটা পথ। রজনী চট করিয়া একটা পথে ঘুরিয়া গেল। পিছনে শিশুকণ্ঠের একটা আর্তস্বর সমস্ত উন্মত্ত কলরবকে ছাপাইয়া ধ্বনিত হইয়া উঠিল। মাগো আমার হার, ওগো আমার হার, আমার হার। পথের পর পথ ফিরিয়া রজনী মেলার প্রান্তে নির্জন স্থানে আসিয়া একটা গাছতলায় হাঁপাইতে লাগিল। সর্বাঙ্গ তাহার থরথর করিয়া কাঁপিতেছে। বুকের ভিতর একটা সীমাহীন অসহ্য যন্ত্রণা। চতুর্থীর দিন সে প্রতিমা সাজাইতে বসিল। বাবু নিজে আসিয়া সম্মুখে চেয়ার লইয়া বসিলেন। আপাদ মস্তক অমল ধবল আভরণের দীপ্তিতে প্রতিমা যেন হাসিয়া উঠিল। মাথায় শুভ্র মুকুটের উপর একটি করিয়া নীলকণ্ঠ পাখির নীল পালক। কাঁধ হইতে প্রতিমার চরণ স্পর্শ করিয়া শরতের সাদা মেঘের মতো আঁচলা। কটিতট হইতে লাল খদ্দরের কাপড়ের প্রান্তদেশে রূপার পাড়ের মতো সাদা পাড়। জমির মধ্যেও ফুল। সমস্ত কারুকার্যের সমন্বয়ে রচিত আভরণ সজ্জায় প্রতিমার রূপ ঝলমল করিয়া উঠিল। বাহিরে ছেলের দল মুগ্ধ বিস্ময়ে প্রতিমার সজ্জা দেখিতেছিল। কয়টি ছোট ছেলে ডাক চুরির চেষ্টায় ঘুরঘুর করিতেছে। একটি ছোট মেয়ে দরজার আড়ালে দাঁড়াইয়া দেখিতে দেখিতে কাতর অনুনয় বলিতেছিল, ডাক দাও মালাকার, ওই অমনি হার দাও। বাবু ব্যস্ত হইয়া বলিলেন, এ হে হে, করলে কি? হাত তোমার কাঁপছে কেন হে? মেয়েটি তখনও বলিতেছে, হার দাও মালাকার, মালাকার। শেষ পর্যন্ত বাবু পরম পরিতুষ্ট হইলেন। বলিলেন, তোমার কথা আমি খবরের কাগজে লিখব। প্রতিমার ফটো তুলে সাজের নমুনা আমি ছাপিয়ে দেব। তুমি একজন উঁচু দরের কারিগর, যাকে বলে শিল্পী। অন্যবার রজনী 15 টাকা বিদায় পাইত। এবার বাবু তাহার হাতে 25 টাকার নোট তুলিয়া দিলেন। সমস্ত প্রতিমা শেষ করিয়া কালী সিংয়ের ঘরে আসিয়া রজনী তাহার টাকা কয়টি গনিয়া দিল। কালী সিং বলিল, শ্যামা ভারী রাগ করিয়েছে মিতা। রজনী জিজ্ঞাসু দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিল। কালী সিং বলিল, রোজ তুমি ওখানে আইলে ভাই, এখানে আইলে না? তোমার বন্ধু লোক ভিয়াসিয়েছিল। রজনী উত্তর দিবার পূর্বে শ্যামাই আসিয়া উপস্থিত হইল। কি গমিতে, ভুলে গেলে নাকি? তাই কি ভুলতে পারি? রজনী ম্লান হাসি হাসিল। তবে সেদিন এলে না, এখনো কাপড় পেলাম না আমরা। কাপড় এবার আর পারলাম না মিতেনি, আর পারবও না। সে হাত জোড় করিল। বটে, তামাশা হচ্ছে বুঝি? দেখি তোমার বোঁচকা দেখি। শ্যামা নিজেই বোঁচকাটা টানিয়া লইয়া খুলিয়া ফেলিল। সবিস্ময়ে বলিল, এ কি? এই যে সব ছোট ছেলে মেয়েদের জামা, এ কি হবে? রজনী হাসিয়া বলিল, এবার থেকে মামনি খুকুমণিদের সাজাবো মিতেনি। তোমাদের তো সাজালাম অনেক দিন। বলিয়া সে বিচিত্র বর্ণের ঝলমলে ছোট ছোট জামাগুলি বহুমূল্য বস্তুর মতো
সযত্নে গুছাইয়া তুলিতে আরম্ভ করিল। গল্পটি শেষ হলো। কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নকশি খাতাকে আপনার নিজের করে নেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে নিয়ে শান্তিতে থাকুন। শিগগির দেখা হচ্ছে আরেকটি গল্প নিয়ে। আজ আসি।